বন্ধুরা, আপনারা অনেক পরীর গল্প শুনেছেন। আশা করছি ভালো লেগেছে, কিন্তু এই পরীর ঘটনাটি হতে চলেছে পুরো আলাদা। শুনলে বুঝতে পারবেন আমি কি বলছি। শুরু করছি আজকের ঘটনাটি। আমি তোকে ছাড়ব না শয়তান, পারলে ধরে দেখা। তুই আমার বাবাকে মেরেছিস, আমি মাকে মেরেছিস, তুই আমার হাতে মরবি। আমি তোকে ভালোবাসি, আর তোকে শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে। বলেই অবনী আকাশের সাথে মিশে গেল। রিমন অবলোকভাবে তাকিয়ে থাকে আকাশের দিকে। চলুন কয়েক মাস এগিয়ে যায়। অন্ধকারের মধ্যে ওই রাস্তাঘাট বেশ ভালো দেখা যাচ্ছে। আকাশে চাঁদ না থাকলেও রাস্তার পাশে রয়েছে ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্টের আলোয় এক পথ চলছে রিমন। 23-24 বছরে এই ছেলে। ভয় টর তেমন একটা নেই, তবুও সে মেয়েদের খুব ভয় পায়। এতটা ভয় পায় যে আজ পর্যন্ত নিজের মায়ের সাথেও ঠিকঠাকভাবে কথা বলতে পারেনি। স্কুল লাইফে তার একটাও মেয়ে ফ্রেন্ড ছিল না। থাকবে কিভাবে? সে তো মেয়ে দেখলে আরও পালিয়ে যায়। এই বিষয় নিয়ে রিমনের মা আজকাল অনেক চিন্তার মধ্যে আছে। ছেলেটা বড় হয়ে গেছে, আর এখনও ছেলে মানুষই যায়নি। কোনো ছেলে কি মেয়েদের ভয় পায়? আশেপাশে কোনো মেয়ে দেখলে রিমন বুকের ভিতর ধকধক করতে থাকে, ভয়ে হাত পা কাঁপতে থাকে, যেন মেয়েটা এক্ষুনি এসে ওকে খেয়ে ফেলবে। রিমনে হেঁটে হেঁটে বাড়ির ভিতর ফিরতে ভালো লাগে। তাই নিজের গাড়ি থাকা সত্ত্বেও সে হেঁটে হেঁটে বাড়ি ফেরে। এতে অবশ্য একটু বেশি রাত হয়ে যায়, কিন্তু তাতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু আজ যখন সে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই বৃষ্টি নেমে আসে। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। এটা বৃষ্টির সময় নয়, তাহলে এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে দিন দিন গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবটা যেভাবে বাড়ছে, তাতে সব কিছু এখন সম্ভব। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো রিমনের শরীরের সূচের মতো ফুটে যাচ্ছিল। এইভাবে অসময়ে বৃষ্টিতে ভিজতে থাকলে আর দেখা লাগবে না, একেবারে সময় থাকতে হবে। রিমন তাড়াতাড়ি দৌড়ে একটা দোকানের বারান্দায় গেল। দোকানপাট সব বন্ধ। দোকানের সামনে একটা ভাঙা চেয়ার ছিল। রিমন সেই ভাঙা চেয়ারে টেনে নিয়ে একটু ব্যালেন্স করে বসলো, আর পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো। এখন চলছে। সে ভেবেছিল হয়তো ভিজে বন্ধ হয়ে গিয়েছে। কভারটার জন্য যা রক্ষা পেয়েছে। হঠাৎ চারপাশের পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠল। বৃষ্টি বেড়ে গেল। আকাশে তীব্র শব্দে বজ্রপাত হচ্ছে। রিমন বাড়ির ফোন করে তার মাকে খেয়ে দিয়ে শুয়ে পড়তে বলল, আর সে অপেক্ষা করতে লাগলো, কিন্তু বৃষ্টি থামল না। আংশিকভাবে একটা বজ্রপাতের আলোয় রিমন তার পিছনে একটা ছায়া অনুভব করল। ছায়াটি পুরো কালো ছিল। ভয়ে রিমনের আত্মা কেঁপে উঠল। একে বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছি, তার উপর আবার ঠান্ডাও লাগছে, এখন আবার এই ছায়া। রিমন অনেকবার ভেবেছে যে পিছনে কেউ নেই, কিন্তু যখনই সে ভেবেছে কেউ নেই, তখনই একটা বজ্রপাতের আলোয় আবার সেই ছায়া দেখতে পেয়েছে। তার ভয়ের কারণ ভূত নয়, তার ভয়ের কারণ হলো সেই স্পষ্ট দেখছে যে ছায়াটা একটা মেয়ে। কিন্তু সে কি জানে যে পিছনে যে ছায়াটা রয়েছে সেটা কোন মানুষ নয়। সকাল যখন রিমনের ঘুম ভাঙল, তখন সে সিটি হাসপাতালে ভর্তি ছিল। তার হাত পা গলাসহ শরীরের আরও অনেক স্থানে ব্যান্ডেজ ছিল। তার এক পাশে বাবা, আর পাশে তার মা। রিমন চোখ খুলে তার পাশে তার মা বাবাকে বসে থাকতে দেখে লাফ দিয়ে উঠে বসে। তারপর চারপাশে ভালো করে তাকিয়ে দেখে এটা যে হাসপাতাল, সেটা বুঝতে তার খুব বেশি সময় লাগলো না। রিমন উৎসুক চোখে তার মা বাবাকে প্রশ্ন করল, আমি এখানে কেন মা বাবা?
আমার কি হয়েছিল? রিবন কথা শেষ হতে তার মা বাবা আবার চোখে প্রশ্ন করলো। সেটা তো বলবো খোকা, তোর কি হয়েছিল? কাল রাতে তুই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলিস, সারা রাত বাড়ি ফিরিসনি। ভোর রাতে একজন ফোনে আমাদের খবর দেয় তো অ্যাক্সিডেন্ট হয়েছে। রিবন তার মায়ের কথা শুনে বড়সড় একটা ধাক্কা খায়। সে কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। কিছুক্ষণ মাথার জোর দিতে তার রাতের ঘটনা মনে পড়ল। গতকাল রাতে ভয়ে রিবনের হাত পা সব হিম হয়ে যাচ্ছে। রিবন সেখান থেকে পালিয়ে আবার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই সে পালাতে যাবে তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, আমাকে একা রেখেও যেও না, আমি খুব ভয় পাই। রিবন ভয়ে ভয়ে পিছনে তাকায়, দেখে বড় বড় চুলের একটা মেয়ে তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, গায়ের জামাতেও রক্ত লেগে আছে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। রিবন তুতলাতে বলল, কে কে তুমি? আমি মরে গেছি? সবাই আমাকে শুধু ভয় পায়, আমি একা থাকতে ভয় পাই, আমি একা রেখে যেও না। তুমি মরে গেছো? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টে আমি মরে গেছি। তারপর মেয়েটা আস্তে আস্তে রিবনের দিকে এগিয়ে আসে। রিবন একটু একটু করে পিছিয়ে যেতে যেতে বলল, আমার থেকে দূরে থাকো, আমি মেয়েদের ভয় পাই, দূরে যাও, আমি আমার মতো করে দেব, ভয় নেই, দূরে যাও, দূরে যাও। রিবন দৌড়াতে লাগলো। মেয়েটি তার হাত বাইরে দিল। মেয়েটার হাত লম্বা হয়ে এসে রিবনের পা ধরে তাকে রাস্তার মধ্যে ফেলে দিল। চারিদিকে শো শো করছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টি ভেজা রাস্তায় পড়ে যাতে রিবনের সারা শরীর ভিজে একাকার হয়ে যায়। প্রথম চেষ্টাতেই রিবন আবার উঠে দাঁড়ালো, কিন্তু আর পালাতে পারল না। মেয়েটা একেবারে রিবনের পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটার শরীর থেকে রক্ত ঝরছে। মেয়েটা আস্তে আস্তে নিজের মুখ খুলল, আর তার মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। চারপাশে কালো হয়ে গেল। রিবন তার চারপাশ থেকে অনেক মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল যে মেয়েগুলো তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে চিৎকার করে উঠল। এই রাতের ঘটনা মনে হতেই রিবনের সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে রিবন লক্ষ্য করল যে তার সারা শরীর ব্যান্ডেজ বাঁধা। সে তার এই অবস্থা দেখে আরও বেশি চমকে উঠল। রাতের ঘটনার পরে আর তার কিছু মনে নেই। ডাক্তারের মতে কোনো মেয়ে রিবনের সারা শরীরে নখ দিয়ে আঁচড়ে কেটেছে। সে যাই হোক, এখন ভয়ের কিছু নেই। রিবনের কাল সকালে হসপিটাল থেকে ছাড়া হবে। আজকের দিনটাও তাকে বেড রেস্ট নিতে হবে। আঘাতগুলোরও কালকের মধ্যেই অনেকটা ভালো হয়ে যাবে, তা না হলে আবার ইনফেকশন হতে পারে। রিবন আজকের বাড়ি ফিরে যাবে। সে হাসপাতাল থাকতে চায় না। এই নিয়ে তার বাবা মায়ের সাথে শুরু হয় ঝগড়ার এক পর্যায়ে গিয়ে রিবনের মা বাবাকে কি সব দিব্যি দিয়ে থামায়। তার বাবা তার জন্য খাবার আনতে যায়। রিবনকে হাসপাতালে সে কক্ষে দেওয়া হয়, যে সেই কক্ষে আরও দুজন রোগী ভর্তি ছিল। তাদের বেডের পাশে তাদের বাড়ির লোকজন সবাই আছে। রিবন বেডের কাছে এখন শুধু তার মা আছে। কিছুক্ষণ পর তার বাবা খাবার নিয়ে এলো, সবাই খেয়ে নিল। দিনটা কোনো মতে চলে গেল। রিবনের বাবা বাড়ি ফিরে এসেছে। তার বাড়িতে অনেক কাজ বাকি আছে, তাই তাকে আসতে হয়েছে। এখন হাসপাতাল রিবনের সাথে তার মা রয়েছে। তখন সময় ছিল রাত 1টার কাছাকাছি। হসপিটাল এখন সবাই ঘুমিয়ে নি, এখনও কেউ কেউ জেগে আছে। এই গল্পটি মনে হয় আপনাদের ভাম্পায়ারের দেখা পাবেন। পাশের কক্ষ থেকে অনেকক্ষণ ধরেই কান্নার আওয়াজ আসছে। আসলে ওই ঘরে একজন ক্যান্সার হয়েছে, তো তাই তার বাড়ির লোকজন সবাই কান্না করছে। রিবন অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। তার বেডের পাশে
মাথা হেলান দিয়ে তার মা ঘুমিয়ে গেছে। কিন্তু মাঝরাতে ওই সময় সব কিছু হঠাৎ শুনশান হয়ে যায়। প্রকৃতি যেন বোবা হয়ে গেছে, একেবারে নিঃশব্দ তলিয়ে গেছে সারা হাসপাতালে। রাত জাগা পিশাচেরা চমকে গেছে, এখানে এত নিঃশব্দতা কেন? হঠাৎ রিমনের ঘুম ভেঙে গেল। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। তাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে। সে তার মাথা শুধু এপাশ ওপাশ করতে থাকে, হাতের মুঠো শক্ত করেছে, আবার ছেড়ে দিচ্ছে। রিমনের হাত পায়ের রোগ সব মনে হয় ফেটে বেরিয়ে আসতে চাইছে। রিমন বেড ছেড়ে উঠতে চাইছে, কিন্তু পারছে না। কেউ যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সে তার বেডের পাশে তাকিয়ে দেখল যে তার মা নেই, পাশে বেডগুলো ফাঁকা। রিমন নিজের হাতে মুঠো শক্ত করে চোখ মুখ সব রাগে লাল করে একা ঝাটকা মারে, আর সাথে সাথে উঠে বসে। সে তার হাত পা গলা শরীর সব ব্যান্ডেজ ছিঁড়ে ফেলে, আর দারুণ উন্মাদ ক্ষত বিক্ষত হয়ে চারপাশে কিছু বা কাউকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সারা ঘরে একটা কুয়াশার মতো আবরণ পড়ে যায়। সেই কুয়াশা ঢাকা আবরণ ভেদ করে কেউ একজন বলে ওঠে, এই তো আমি এখানে। কণ্ঠটা কোনো মেয়ের ছিল। অসম্ভব জাদু মাখা কণ্ঠে সে আবার বলে ওঠে, ধরো আমায়। এই কণ্ঠটা রিমনকে আরও বেশি উন্মাদ করে তুলল। সে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিল। রিমনের নিঃশ্বাসের সাথে সাথে ঘরের কুয়াশার মতো আবরণটা চলে গেল, আর সেই সাদা মায়াবী চাদরের মতো থেকে বেরিয়ে এলো একটা অতুলনীয় সুন্দরী কন্যা। সেই সুন্দরীর চেহারা চাঁদের আলোর মতো ঝলমল করছে, চোখগুলো যেন কুরুঙ্গি হরিণের মতো ডাগর ডুগর। দুধের আলতা সুন্দরীও তার রূপের মোহে পড়ে যাবে। এই রূপ হৃদয় কারা সুন্দরী মুচকি হাসি দিয়ে আবার বলল, ধরো আমায়। মেয়েটাকে দেখে রিমন অনেকটা শান্ত হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা আস্তে আস্তে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো। রিমন চিৎকার করে বলে উঠল, না, আমায় রেখে যেও না, আমিও নিয়ে চলো অবনী। কিন্তু অবনী কোনো কথা শুনল না। সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। রিমন আবার প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে ওঠে। হাতের মুঠো শক্ত করে হাসপাতালের পক্ষে চার দেয়ালে ঘুষি মারতে থাকে। ঘুষি মারতে মারতে দেয়ালের কাউন্টিংয়ের প্লাস্টার উঠে যায়। রিমন শান্ত হয়ে একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। তার সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রিমন। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে রিমন। নিজেই থেকেই সে এসে আবার বেটে শুয়ে পড়ল, যেন কিছু জানে না। ভাবটা এরকম ছিল কিছুটা। পরের দিন সকালে রিমনে ডাক্তার ছেড়ে দেয়। তার শরীরের কত সব সেরে গেছে। অদ্ভুত এই জাদু কিভাবে হয়েছে কেউ জানে না। এমনকি ডাক্তারও চমকে গেছেন, এই রকম কোনো জাদুতেই সম্ভব। কিন্তু সমস্যা হলো, এখন রিমনের হাতে কয়েকটা আঙুল ভেঙে গেছে। কিভাবে গেছে সেটা তার অজানা। কাল রাতে তো ঠিকঠাকই ছিল। সকালে ঘুম থেকে উঠে সে দেখে সে হাত থেকে রক্ত ঝরছে আর প্রচুর যন্ত্রণা হচ্ছে। ডাক্তার তার হাত ব্যান্ডেজ বেঁধে দিয়েছে আর বলেছে কয়েকদিনে ঠিক হয়ে যাবে। রিমন তার নিজের ঘরে বসে আছে। কিছুক্ষণ আগে তার মা তাকে তুলে খাইয়ে দিয়ে গেছে। এখন তার নিজের হাত কিছু করা মানা। ডাক্তার নিষেধ করেছে। এখন তো সে মোবাইলও চাপতে পারবে না। টাইম পাস করার জন্য সে ছাদেও গেলে সেখানে কুরকুর মেজাজে হাওয়া বইছে। কিন্তু রিমন অর্ধেক গিয়ে ফিরে এলো, কারণ ছাদে এখন বাড়িওয়ালার মেয়ে আর তার বান্ধবী আড্ডা দিচ্ছে। রিমন নিচে নেবে নিজের ঘরে গেল। বাড়িওয়ালার মেয়ের নাম অবনী, কিন্তু রিমন আজ পর্যন্ত অবনীর সাথে কথা বলা তো দূরের কথা, তার নামে যে অবনী এটাও হয়তো জানে না। রিমন চলে আসার পর অবনীর একটি বান্ধবী তাকে বলল, ছেলেটা সেই কোন কাল থেকে দেখেছি, বড্ড বেশি দেমাগ। অবনী তার বান্ধবীর কথা শুনে একটু রেগে গেল আর বলল, একদম এইভাবে বলবি না।
আমি ওকে ভালোবাসি। রাখতো তোর ভালোবাসা, পাত্তাই দেয় না আবার ভালোবাসা। কে বলেছে পাত্তা দেয় না? ও আমার জন্য পাগল হয়ে যায়। অবনীর কথা শুনে তার বান্ধবী সব গেল খোলা। তারা আর কোন কথা বলল না। ভিড় হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। বাইরের জগৎ সম্পূর্ণ প্রেতাত্মাদের দখলে, কিন্তু রাজত্ব একজনেরই, আর সে হলো ভ্যাম্পায়ার কুইন। অস্পষ্ট এই সুন্দরী কখনো দিনের আলোতে বাইরে বের হয় না, সেই সময় রাতের বেলায় বের হয়, আর সারা দুনিয়ায় সব শয়তান অসুরীদের উপরে রাজত্ব করে। তার এই রাজ্যর একমাত্র হুকুম সে নিজেই। সে তার হুকুমের বাইরে তার ধ্বংস নিশ্চিত। সকল অসুরীদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতা সাথে নিয়ে জন্ম নিয়েছে এই ভ্যাম্পায়ার কুইন। চোখ দুটো যে কোনো পুরুষের ঘায়েল করে ফেলবে। রাঙা ঠোঁটের হাসি বিভোর করার জন্য হয়তো তৈরি। লম্বা কান মনে ভয় ধরিয়ে দেয়। লম্বা চুলগুলো মাতাল করে ফেলে যুবক মনের। ওই আকাশে মুক্ত ব্যঙ্গের মতো উঠতে থাকে সে। হ্যাঁ, সেই হলো ভ্যাম্পায়ার কুইন। সে এসে গেছে, সব সাবধান। হঠাৎ ঘুম ভেঙে গেল অবনীরা, আর মাথাটা অদ্ভুত রকমের চিন্তা ভাবনায় ভরে গেল। সে কিছু বুঝে উঠতে পারছে না। তার মনে ভয় ঢুকে গেল, কারণ তার এই অনুভূতির মানে হলো যে রিমন এখন বিপদে আছে। তাকে এক্ষুনি রিমনের কাছে যেতে হবে। সে তাড়াতাড়ি খাটের উপর থেকে নেমে গেল। খাটের উপর থেকে নেমে মেজোতে মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে গেল অবনী। সেই চুলের বাঁধন খুলে দিয়ে হাতের মুঠো শক্ত করে নেয়, আর চোখ বন্ধ করে তার ঘর কুয়াশার মতো একটা সাদা আবরণ ঢেকে যায়। কিছুক্ষণ পর সেই আবরণ সরে যেতেই দেখা যায় একটা অতুলনীয় সুন্দরী কন্যাকে। চাঁদের আলোর ঝলমল করা চেহারা নিয়ে অবনী একটা আলোর তরঙ্গ হয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। রিবন নিজের ঘরের গভীর ঘুমে মগ্ন ছিল। অবনী রিবনের ঘরের জানলা দিয়ে তার ঘরে প্রবেশ করল। দেখে যে রিবন ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে। তার হাতে ব্যান্ডিজ বাঁধা। অবনী আস্তে আস্তে রিবনের দিকে এগিয়ে যায়। গিয়ে সে রিবনের খাটে তার পাশে বসে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিবনের দিকে। অবনী আস্তে আস্তে রিবনের ব্যান্ডিজ বাঁধা হাত নিজের পদ্ম কোমল হাত বুলিয়ে দেয় আর বলে, আমি থাকতে তোমার কোনো বিপদ হতে পারবে না। কাল রাতেও বাঁচিয়েছি, আর আজও বাঁচাবো। অবনীর ছোঁয়া পেয়ে রিবনের ব্যান্ডিজ বাঁধা হাতে কিছু প্রতিক্রিয়া হয়। মনে হয় রিবনের হাতের আঙুল ঠিক হয়ে গেছে। অবনী আস্তে আস্তে নিজের মুখ রিবনের মুখের একেবারে কাছে নিয়ে আসে। রিবন গভীর ঘুমে আচ্ছন্ন, তবু ওর ঠোঁটের কোণে মুচকি হাসি লেগেই আছে। অবনী এইভাবে কিছুক্ষণ থেকে নিজেকে রিবনের কাছ থেকে একটু দূরে নিয়ে যায়। অবনী রিবনের পায়ে দিকে বসে আর ভাবে যে এই পাগলা ছেলেটা কি না মেয়েদের ভয় পায়। এটা মনে হতেই অবনী ফিক করে হেসে ওঠে। অবনী সেই হাসির সামনে যেন চাঁদও লজ্জা পেয়ে যাবে। এই মন মাতানো চাঁদনি চেহারার সাথে মুক্তর মতো দাঁত। এখনই এত সাহস কারো হয়নি যে সে আমার কাছ থেকে রিবনকে কেড়ে নেবে। কাল রাতে ওকে মারার জন্য প্রেতাত্মা পাঠিয়েছিল কেন? আমি কাল রাতে রিবনকে মারার জন্য নয়, বরং ওকে যাচাই করার জন্য প্রেতাত্মা পাঠিয়েছি। কারণ ওরই একমাত্র যে কি না প্রেতাত্মা নয়, নারীকে ভয় পায়। যদি রিবনকে অন্য কেউ বিয়ে করে নেয়, যে বিয়ে করতে আসবে সেই লাশ হয়ে ফিরবে। হা হা হা। এতক্ষণ ভ্যাম্পায়ার কুইন তার এক উপদেষ্টার সাথে কথা বলছিল। এখানে ভ্যাম্পায়ার কুইন কি রিবনকে চায়? সে কি রিবনকে ভালোবাসে, নাকি অন্য কোনো রহস্য আছে? একে গোলক ধাঁধার অবাধ্য হলো রিবন। অবনী এক দৃষ্টিতে রিবনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অবনীর মাথাটা ঘুরে উঠল। অবনী তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর নিজেই বলে উঠল, আমি বুঝে গেছি।
তারপর অবনী চোখ বন্ধ করলো আর একটা আলোক তরঙ্গ হয়ে রিমনের ঘর থেকে বেরিয়ে গেল অবনী। আকাশ চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে, আলো আঁধারেতে কিছু দেখা যাচ্ছে না। সারা এলাকা নিঃশব্দ। ভ্যাম্পায়ার কুইন তার শয়তান চেলা সঙ্গ নিয়ে উন্মাদ আড্ডা খেলা মেতে উঠেছে। তার চারপাশ ঘিরে রয়েছে প্রেতাত্মা অশরীরেরা। হঠাৎ ভ্যাম্পায়ার কুইনের এক পাশ আলো ঝলমল করে উঠল। আর এত আলো কোনো শয়তান কোনোদিন দেখেনি। সবাই এই আলোর সহ্য করতে না পেরে হাত দিয়ে চোখ বন্ধ করলো। এমনকি ভ্যাম্পায়ার কুইনও হাত দিয়ে নিজে তার ঘাড়ের করা চোখ আড়াল করে। আলোক রোশনি কমছে না, বরং বেড়ে যাচ্ছে। ভ্যাম্পায়ার কুইন চোখ ঢাকা অবস্থাতে বলল, আমি জানি অবনী, এটা তুই জেনে গেছিস তো যে তোর স্বামীকে আমি ছিনিয়ে নেব। আলোক রোশনির ভিতর থেকে অবনী কণ্ঠ শোনা গেল। সে বলল, শুধু তুই আমার বোন হওয়ার কারণে সাবধান করতে এসেছি। তুই যদি রিবনের দিকে তাকাস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার বোন। শেষ কথাটা অবনী বেশ কঠিন গলায় বলল। ভ্যাম্পায়ার কুইন চোখ ঢেকে রেখে একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বলে, তুই কি আমাকে সাবধান করতে এসেছিস নাকি আমার সাথে খেলতে? সে ছোটবেলা থেকে আমার দেখছিস খেলতে আসিস না, শেষ হয়ে যাবি। তারপর আলোক রোশনিটা আস্তে আস্তে কমে গেল। ভ্যাম্পায়ার কুইন চোখ খুলে দেখল যে তার সাঙ্গপাঙ্গ সবাই অচেন অবস্থায় হয়ে গেছে। এটা স্বাভাবিক একটা ঘটনা। এই অবনী যখন যার সাথে কথা বলতে আসে তখন শুধু তার সাথেই কথা বলে। ভ্যাম্পায়ার কুইন সবার জ্ঞান ফিরালো। তারপর সে একটা উপদেষ্টার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলল। রাতটা নিয়মেই চলে গেল। সকালে রিবনের ঘুম ভাঙল তার মায়ের ডাকে। সে ঘুম থেকে উঠে চমকে উঠল। তার হাত একেবারে ঠিক হয়ে গেছে। এটা কি করে সম্ভব? রিবনের মাথায় কিছুই ঢুকছে না। প্রথম হাত পা আর গলার আঘাত, তারপর আজকে আবার হাতেরও আঙুল। একটু একটু শীতের আবহাওয়া দেখা যাচ্ছে। মনে হয় কয়েকদিনের মধ্যে শীত চলে আসবে। সকালে নাস্তা শেষ করে রিবন ছাদে এসে দাঁড়ায়। আজ অফিস বন্ধের দিন, তাই রিবন রিল্যাক্স ফিল করছে। যদিও তার অ্যাক্সিডেন্টের খবর অফিসে সেদিন পৌঁছে গিয়েছিল। তাকে সুস্থ না হওয়া পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, কিন্তু রিবন এখন সুস্থ চেয়েও বেশি সুস্থ। অবনী ছাদে এসে দেখে যে রিবন ছাদের এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অবনী বেশ ভালো করে জানে যে এখন সে যদি ছাদে যায় তাহলে রিবন নিচে নেমে যাবে। তাই সে আর ছাদে গেল না, নিচে নেমে গেল অবনী। রিবন একইভাবে দাঁড়িয়ে আছে। সে এখন বেশ গভীর চিন্তায় মগ্ন। তার সাথে হচ্ছেটা কি তাকে যে করেই হোক জানতে হবে। রিবন আরও বেশি কিছুক্ষণ চিন্তা করেও কিছু পেল। তাকে সাহায্য করার মতো কাউকেও সে খুঁজে পেল না। সে নিজে ঘরে চলে আসে। তার মা রান্না করছে, বাবা বাইরে গেছে। রিবন মোবাইলটা নিয়ে শুয়ে পড়ল আর তার একটা পছন্দের গান শুনতে লাগলো। গানটা তার খুবই পছন্দের। সেই গান শুনতে শুনতে এক সময় গিয়ে ঘুমিয়ে পড়ল। অসময়ে ঘুমোবার অভ্যাস রিবনের নেই, তবুও সে ঘুমিয়ে পড়ল। আর তার ঘুমটা বেশ কিছুক্ষণ স্থায়ী হলো না। ঘুমিয়ে পড়ার মিনিটে 12 পর রিবন ঘুম থেকে লাফিয়ে উঠল। সে তাড়াতাড়ি বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে তার একটা কলিগকে ফোন করল। তাই আর সেই কলিগের নাম লামিয়া জামান। সে লামিয়াকে ফোন করে বলল, ও দোস্ত শোন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জরুরি কাজ আছে। তুই তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। লামিয়া অবশ্যই এখন দেখা করতে একটু নারাজ, কিন্তু রিবন জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। সে রিবনের সাথে একটা কম্প্রেসেপে দেখা করবে। রিবন তাড়াতাড়ি রেডি হয়ে সেই কফি শপে গিয়ে হাজির হলো।
লামিয়াও এখন আসেনি। রিবন 2 কাপ কফির অর্ডার দিয়ে লামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর লামিয়া এসে যায় আর বলে, বল এবার কি এমন জরুরি কাজ আছে যে একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলি? হ্যাঁ বলছি, তার আগে তুই বলতো, তুই কি কোনো শামসুল পীরকে চিনিস? রিবন কথা শুনে লামিয়ে বেশ চমকে উঠল আর বলল, তুই কিভাবে জানলি? তার মানে তুই চিনিস? হ্যাঁ চিনি। কিন্তু তুই এত খোঁজ নিচ্ছিস কেন? আমায় ওখানে ওই পীরের কাছে নিয়ে চল। কিও শামসুল পীরের কাছে যেতে যেতে আমাদের মাঝরাত হয়ে যাবে। অনেক দূরে থাকেন তিনি। আমি আছি না, কিছু হবে না, তুই চল। মা আমার বকতে বকতে শেষ করে ফেলবে। আমি আন্টির সাথে কথা বলে নেব, চল তুই। রিবন সত্যিই খুব তাড়া দিয়ে কথা বলছিল। লামিয়া রিবনকে এত তাড়াহুড়ো করতে দেখে বলল, কি হয়েছে বলবি তো, চল যেতে যেতে বলি। লামিয়া আর রিবন শামসুল পীরের উদ্দেশ্য যাত্রা শুরু করে দেয়। যেতে যেতে রিবন লামিয়াকে ওই রাতের ঘটনাসহ তার শরীরে এই অদ্ভুত রকমের ক্ষত আর তা ভালো হওয়ার ঘটনা বলল। সব শুনে লামিয়া একেবারে হা হয়ে যায়। তারপর লামিয়া রিবনকে জিজ্ঞাসা করল, তুই এটা কিভাবে জানলি যে আমি শামসুল পীরকে চিনি? এটা তো কেউ জানে না। সকালে নাস্তা করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তখনই আমি স্বপ্নেই দেখি যে আমার শামসুল পীর সাহায্য করতে পারে আর আমায় তার কাছে নিয়ে যাবে লামিয়া। এর মধ্যে আবার স্বপ্নে দেখা হয়ে গেছে। বাজে কথা বন্ধ কর। লামিয়া চুপ হয়ে যায়। প্রায় সন্ধ্যা 7:30টায় রিবন আর লামিয়া একটা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটা গ্রামে পৌঁছায়। গ্রামটার নাম শিবনন্দপুর। গ্রামের এক পাশে ভয়ঙ্কর ঘন জঙ্গল আর অন্য পাশে পাহাড়। লামিয়া রিবনকে নিয়ে শ্যামসুন্দরপুর গ্রামের ভিতরে চলে যায়। গ্রামের বাড়ি সব ঘর সব ঠিকই আছে, কিন্তু রিবন চোখে কোনো মানুষ পড়ছে না। রিবন লামিয়াকে জিজ্ঞাসা করলো, ও জেমরি, এটা কোনো জায়গা? শামসুল পীর কি এই গ্রামেই থাকে নাকি? হ্যাঁ, আরেকটু যেতে হবে, মনে এই 15 মিনিট হাঁটলেই হবে। কিও তাহলে এই গ্রামে কারা থাকে? এই গ্রামে কোনো মানুষ থাকে না। সবাই বলে যে এই গ্রামে নাকি ভ্যাম্পায়ার থাকে আর ভ্যাম্পায়ারের সাথে আরও অনেক অশরীররা থাকে। লামিয়া কথাগুলো বেশ ভয় ধরিয়ে দেওয়ার মতো, কিন্তু রিবন খুব একটা ভয় নেই। তাই সে স্বাভাবিকভাবেই বলল, আমায় ভয় দেখানো বন্ধ করে এবার তাড়াতাড়ি চল। আমি কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না, যা সত্যি তাই বলছি। রিবন থেমে যায় আর লামিয়ার দিকে তাকায়। রিবন বেশ রাগী চোখে লামিয়ার দিকে তাকায়। লামিয়া থমকে দাঁড়ায় আর বলে, কি হলো? দেখা, তুই কিন্তু আমার হাতে মারা খাবি। আমি কি করলাম? সবাই বলে তাই বললাম। চল, এখন আরও অনেক পথে যেতে হবে। রিবন আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা গ্রামের পাশে ওই ঘন জঙ্গলে ঢুকে গেল। লামিয়া আর রিবন দুজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছে। লামিয়া মোবাইল ব্যাটারি লো। এদিকে অনেকক্ষণ হলো রিবনের মনে হচ্ছে কেউ যেন তাদের অনুসরণ করছে। সেই সাথে জঙ্গলের ভিতর থেকে অনেক হিংস্র পশুর ডাক শোনা যাচ্ছে। তবে রিবন চিন্তা ভাবনা জুড়ে এখন তাদের অনুসারী। রিবন ভাবছে এই ঘন জঙ্গলে কে তাদের পিছু নিতে পারে। লামিয়া হয়তো এখন ব্যাপারটা লক্ষ্য করেনি, কারণ ওর ফোন নিয়ে খুব চিন্তায় আছে। যদিও এক্ষুনি বন্ধ হয়ে যায় তাহলে খুব বাজে হবে। হঠাৎ তাদের মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুড় উড়ে গেল। লামিয়া বাদুড় ভয় পায়, তাই সে ভয় চিৎকার করে উঠল। কিন্তু রিবনের কোনো রূপ প্রতিক্রিয়া ছিল না। সে যেমন দাঁড়িয়েছিল তেমনি থাকে। কিছুক্ষণ পর আবার তারা যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে রিবন আবার বলল, আর কত দূর? আর একটু।
একটু একটু করে তো ভালোই হাঁটলি। হাঁটতে হাঁটতে রিমন আর লামিয়া পাহাড়ের একেবারে চূড়ায় চলে আসে। লামিয়া হঠাৎ করে বলে উঠল, আমার যা আর সাথে দেখা করতে যাচ্ছি সে কিন্তু কবরে থাকে। লামিয়ার কথা শুনে রিমন চমকে ওঠে। দর্শক, আশা করছি যে গল্পটা ভালো লেগেছে। তো তাহলে আমরা দেখা করছি পরের পর্বে।